200 বছরের ইংরেজ শাসন এবং শোষণ, 24 বছরের পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচার, অবিচার ও বঞ্চনার বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষ যুদ্ধ করেছিল, তা ছিল দেশের মানুষের সর্বাঙ্গীন মুক্তি, যে মুক্তি ছিল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক। যে চেতনার মূল মন্ত্র ছিল এমন একটি দেশ গড়া যেখানে সকল প্রকার শোষণ ও বঞ্চনার চির অবসান ঘটবে। 7ই মার্চ ঐতিহাসিক ভাষণে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমাদের মুক্তির কথা, বলেছিলেন এদেশের স্বাধীনতার কথা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 9 মাসের মুক্তিযুদ্ধে পুরো দেশ পরিণত হয় ধ্বংসস্তূপে। যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠনই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 1990 সালে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে PKSF সৃষ্টি হলেও ক্ষুদ্র ঋণের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে PKSF এবং প্রায় 2 দশক ক্ষুদ্র ঋণের মাঝে এর কার্যক্রম সীমাবদ্ধ থাকে। অবহেলিত থেকে যায় সংঘ স্মারক ও সংঘবিধিতে উল্লেখিত শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনমান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি সমূহ। 2010 সাল থেকে PKSF এর কার্যক্রম সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে বিন্যাস শুরু হয়। মানুষের জীবন বহুমাত্রিক, দারিদ্র্য বহুমাত্রিক। তাই কোনো একক কর্মসূচির মাধ্যমে বহুমাত্রিক দারিদ্র্য দূর করা সম্ভব নয়। দারিদ্র্যের এই বহুমাত্রিকতাকে ধারণ করে মানুষকে কেন্দ্র করে একটি সমন্বিত কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনীয়তা উপলব্ধি থেকে PKSF এর বর্তমান চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ 2010 সালে দারিদ্র্য বিমোচনে মানবকেন্দ্রিক সমন্বিত উন্নয়নে ধ্যান ধারণার একটি মৌলিক কাঠামোর রূপরেখা প্রদান করেন। সমৃদ্ধি এমন একটি প্রকল্প বা এমন একটি কর্মসূচি যার মধ্যে আমরা নানান অনুষঙ্গকে অন্তর্ভুক্ত করেছি। যেমন শিক্ষা আছে, এখানে স্বাস্থ্যসেবার ব্যাপার আছে, এখানে পারিপার্শ্বিকতার ব্যাপার আছে, এখানে ব্যাপার আছে যে জলবায়ু পরিবর্তনের ফলে যে অভিঘাত হয় সেই অভিঘাতটা মোকাবেলা করার ব্যাপার আছে, রাস্তাঘাটের ব্যাপার আছে, অন্যান্য অবকাঠামোর ব্যাপার আছে, বিদ্যুৎ প্রাপ্তির ব্যাপার আছে, বাড়িঘর কীভাবে থাকবে সেই ব্যাপারটা আছে। তার মানে হচ্ছে একজন মানুষের জীবনে যা যা প্রয়োজন তার প্রত্যেকটা দিকেই এর ছোঁয়া রয়েছে। তা মানুষের চাহিদা কী, মানুষ কীভাবে এগিয়ে যেতে চায়, তার স্বপ্ন কী, সেটা আমরা বোঝার চেষ্টা করি এবং সেই আঙ্গিক থেকেই আমরা এই কর্মসূচিগুলোকে বিন্যাস করছি এবং বাস্তবায়ন করছি। শুরুতে মাত্র 21টি ইউনিয়নে পরীক্ষামূলকভাবে চালু হলেও বর্তমানে 111টি সহযোগী সংস্থার মাধ্যমে দেশের 7টি বিভাগের 62টি জেলার 150টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে এই কর্মসূচিটি। স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। PKSF এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট ইউনিয়নের সকল নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিতের চেষ্টা চলছে। প্রতিটি বাড়িতে গিয়ে সেবা পৌঁছে দিচ্ছেন স্বাস্থ্যসেবিকারা। আমরা এখানে কাজ করি, স্বাস্থ্যসেবা দিই। আমাদের স্বাস্থ্যসেবী আছে, গ্রামভিত্তিক স্বাস্থ্যসেবী আছে, তারা 20টা বাড়ি জরিপ করে সেখানে তাদের কি সমস্যা মানে তথ্যটা সংগ্রহ করে। সেখানে সংগ্রহ করার পর যদি কারো ইমার্জেন্সি সমস্যা থাকে তৎক্ষণাৎ আমাদেরকে জানায়। তারপরে আমরা সেখানে যাই, যে তাদের প্রাথমিক যে স্বাস্থ্যসেবা সেটা দিই। যদি সেখানে না হয় সেক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ যে ডাক্তার আছে আমাদের সেখানে পাঠাই। নানা উপায়ে স্বাস্থ্যসেবা পাচ্ছে ইউনিয়নের বাসিন্দাগণ। কেউ বা স্ট্যাটিক, কেউ বা স্যাটেলাইট ক্লিনিক, কেউ বা আবার স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে সেবা গ্রহণ করছে। রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থা। বিশেষ ব্যবস্থা রয়েছে চক্ষু সেবা রোগীদের জন্য। বছরে প্রায় 3-4টি বিশেষ বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়।
মানুষকে তার মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই এই কর্মসূচিতে শিশু শ্রেণী, প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর শিশুদের নিয়ে প্রত্যেকটি গ্রামে চালু করা হয়েছে বৈকালিক শিক্ষা সহায়তা কেন্দ্র। প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিদ্যালয়ের পড়া তৈরি করার পাশাপাশি নৈতিক শিক্ষা ও নানামুখী সৃজনশীল কর্মকাণ্ডের হাতেখড়ি দেয়া হচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সমৃদ্ধি কর্মসূচির আওতাভুক্ত ইউনিয়নের প্রতিটি গ্রামে ন্যূনতম 2টি করে শিক্ষাকেন্দ্র চালু করা হয়েছে। প্রত্যেক শিক্ষাকেন্দ্রে 30 জন ছাত্রছাত্রীকে দৈনিক বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত পাঠদান করা হয়। এ সকল শিক্ষাকেন্দ্রে পড়তে আসা শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যাই নয়, দেয়া হয় নেতৃত্ব বিকাশের শিক্ষা। সেই সাথে তাদেরকে যুক্ত করা হয়েছে নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে। এর ফলে শিক্ষার গুণগত মান নিশ্চিত হওয়া ছাড়াও শিক্ষার্থীরা হয়েছে আত্মবিশ্বাসী। সমৃদ্ধিভুক্ত সকল ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের ঝরে পড়ার হার নেমে এসেছে প্রায় শূন্যের কোটায়। আর আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে প্রত্যেকটা পরিবারের জন্য আলাদা আলাদা করে একটা পরিকল্পনা তৈরি করা হয়, উন্নয়ন পরিকল্পনা, এবং সেটা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে বসে তাদের কি সম্পদ আছে, সেই সম্পদের মধ্যে জমি হতে পারে এবং অন্যান্য সম্পদ হতে পারে, কারো কারো প্রশিক্ষণও থাকতে পারে, এই সবগুলোই সম্পদ, সেটা নির্ধারণ করা হয় প্রথম। তারপরে তারা কীভাবে এগোতে চায় সেটা তাদের সঙ্গে আলাপ আলোচনা করে নির্ধারণ করা হয়। এরপরে তাদের পাশে দাঁড়ানো হয়, দাঁড়িয়ে তাদেরকে সহায়তাগুলো দেওয়া হয় যাতে তারা দারিদ্র্য থেকে বেরিয়ে এসে টেকসই উন্নয়নের পথে অগ্রসর হতে পারে। এভাবেই তাদের বসত বাড়িটি ধীরে ধীরে সমৃদ্ধ বাড়িতে পরিণত হচ্ছে। এমনকি 3% একটি বাড়ি থেকেও গড়ে প্রতি মাসে আয় হচ্ছে প্রায় 10,000 টাকা। আমাদের এত কিছু ছিল না। আমাদের ওই ওয়াইফ ফাউন্ডেশনতে ওরা এসে আমার বলতে লাগলো যে ভাই সুন্দর করে বাড়িটা সাজাও। ওরা ওইসব পরামর্শ দিতে লাগলো, আমি টুকটাক করে করতে লাগলো। এখন পরে বোঝা যাচ্ছে যে আমার ভালো আয় আসছে। 6টা কবুতর ঘর করেছি, 45 জোড়া কবুতর আছে, মুরগি আছে 35টা, তারপর হাঁস আছে 14টা। প্রত্যেক দিন ডিম, হাঁসে ডিম পাড়ে 10টা করে, মুরগি তো ডিম পাড়ে 7-8টা, মোট 20টা করে ডিম তোলে আমার স্ত্রী। তাতেও দেখা যাচ্ছে 10 টাকা করে বিক্রি করে, মাসে হচ্ছে 6,000 টাকা প্রায় আসছে। দেখা যাচ্ছে আমি এদিনকে গরু কিনলাম, সেই গরু বিক্রি করছে 66,000 টাকায় 2টো গরু। এখনও 2টো গরু আছে। আমার শাকসবজি করা আছে বিভিন্ন রকম, তারপরে বিভিন্ন রকম ফলের গাছ আছে, নজনা গাছ আছে, নেবু গাছ আছে, বিভিন্ন রকম ফুলের গাছ আছে। পরিবার ভিত্তিক পরিকল্পনার আলোকে জীবনযাত্রার মান উন্নয়নে টিউবওয়েল, স্যানিটারি ল্যাট্রিন, বন্ধুচোলা, বায়োগ্যাস প্ল্যান্ট, সোলার সিস্টেম, চিকিৎসা খরচ, এমনকি ছেলে মেয়েদের বিয়ের জন্য স্বল্প সার্ভিস চার্জে ঋণ সহায়তা, বাড়ি তৈরি, জমি বন্ধক বা ক্রয়ের জন্য সম্পদ সৃষ্টি ঋণ ছাড়াও আয় বৃদ্ধিমূলক খাতে বিনিয়োগের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদানের ব্যবস্থা রয়েছে। ক্ষুদ্র ঋণ আর ক্ষুদ্র বৃত্তির মধ্যে আবদ্ধ না থেকে তারা গ্রহণ করছে উপযুক্ত ঋণ। সমৃদ্ধির কার্যক্রমের আওতায় যে পুঁজির কথা বলা হচ্ছে, যে অর্থায়নের কথা বলা হচ্ছে, সেগুলো আরেকটি দিক থেকে অন্যদের চাইতে ব্যতিক্রম। সেটা হচ্ছে বিশেষ সঞ্চয়ের ইয়ে। আমাদের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে এই কার্যক্রমটি এর আগে কিন্তু ছিল না, যেটি সমৃদ্ধির মাধ্যমে সম্পৃক্ত করা হয়েছে। সেটি হচ্ছে যে বিশেষ সঞ্চয়। আপনারা জানেন যে অতি দরিদ্র জনগণ তারা সঞ্চয় করতে পারে না, কারণ সঞ্চয়টা নির্ভর করে তার আয়ের উপর। তার আয় ফ্লেক্সিবল এবং সেই সঞ্চয়ও সে ঠিকমতো করতে পারে না। এখানে আমরা উৎসাহিত করছি তাকে এইভাবে যে প্রথমত তাকে তো কোনো একটি আয়বর্ধনমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে হবে এবং সেখান থেকে আয়টা নিশ্চিত করতে হবে এবং সে আয় থেকে একটি পরিমাণ অংশ সে সঞ্চয় করবে এবং এই সঞ্চয়টাকে এমনভাবে উৎসাহিত করা হচ্ছে যে সে যখন একটি নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করবে, অর্থাৎ হতে পারে এটাকে আমরা সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত রেখেছি, 20,000 টাকা যদি সে সঞ্চয় করে তাহলে এই সমৃদ্ধি কার্যক্রমের আওতায় তাকে পিকেসিপ থেকে আরও 20,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ তার 20,000 টাকা, আমাদের 20,000 টাকা, 40,000 টাকা দিয়ে সে একটা সম্পদ সৃষ্টি করবে। যে সম্পদটা
তার পক্ষে করা বা গড়া অনেক কষ্টসাধ্য। কোনোদিনই হয়তো বা সে চিন্তা করতো না যে তার একটি ভালো বাড়ি হবে, অথবা তার একটি গাভী হবে, তার 10টি ছাগল হবে। এই সম্পদগুলি কিন্তু এই সঞ্চয়ের মাধ্যমে, অর্থাৎ সঞ্চয় যে পুঁজি সৃষ্টি করে সেই দর্শনটা এখানে কিন্তু বিধৃত করা হয়েছে। সমৃদ্ধিভুক্ত ইউনিয়নের যুবকদের টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে নেওয়া হয়েছে যুব উন্নয়ন কার্যক্রম। এর আওতায় স্বল্প শিক্ষিত যুবকদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হয়। এছাড়া বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের মাধ্যমে শিক্ষিত যুবকদের উপযুক্ত পদে নিয়োগের ব্যবস্থা করা হয় সমৃদ্ধি কর্মসূচিতে। শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে সহযোগী সংস্থাসমূহের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে যুব মেলার আয়োজন করা হয়। যুবকদের সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থানের ব্যবস্থা না হলে কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই কর্মসূচির আওতায় স্বল্প শিক্ষিত যুবকদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হচ্ছে। একমি, স্কয়ার, প্রাণ RFL, দি প্যালেস রিসোর্ট, G4 সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় আগ্রহী শিক্ষিত বেকার যুবকদের চাকুরির ব্যবস্থা করতে ইউনিয়ন পর্যায়ে চাকুরি মেলার আয়োজন করা হয়। সম্প্রতি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়নে যুব সমাজ গঠন এবং ICT সহ বিভিন্ন কারিগরি ও নেতৃত্ব বিকাশ সম্পর্কিত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সহ বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণের প্রণোদনার সুযোগ সৃষ্টি হচ্ছে। দরিদ্র পরিবারের আয় বাড়ানো এবং দেশীয় ঔষধ শিল্পের কাঁচামালের যোগান নিশ্চিত করতে সমৃদ্ধিভুক্ত এলাকায় নেওয়া হয়েছে ঔষধি গাছ চাষাবাদ কার্যক্রম। এর আওতায় সদস্যদের বাড়ির আশেপাশে পতিত জমি ও রাস্তার ধারে বাসক চারা রোপণ করা হয়। আর এই বাসক পাতা বাজারজাত করতে সহায়তা দিচ্ছে বিভিন্ন ঔষধ কোম্পানি। স্থানীয় ইউনিয়ন পরিষদ এ পাতা বিক্রির একটি অংশ পায়, যা এলাকার উন্নয়নমূলক কাজ করতে সহায়তা করছে। সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে অতি দরিদ্র পরিবারকে বিনামূল্যে স্ল্যাব ল্যাট্রিনের উপকরণ প্রদান করা হচ্ছে। এছাড়াও পরিবারের বাইরে সংশ্লিষ্ট ইউনিয়নের শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অগভীর নলকূপ ও স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করা হয়েছে। কমিউনিটির চাহিদার প্রেক্ষিতে ডিপ টিউবওয়েল সহ ছোট ছোট কালভার্ট তৈরি করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি ইউনিয়ন শতভাগ স্যানিটেশনের আওতায় এসেছে এবং অবশিষ্ট ইউনিয়নসমূহ শতভাগ স্যানিটেশনের আওতায় আসার প্রক্রিয়ায় রয়েছে। এসব ইউনিয়নে শতভাগ হাত ধোয়ার কর্মসূচিও নেওয়া হয়েছে। প্রতিটি ল্যাট্রিনের বাইরে একটি ছিদ্রযুক্ত ক্যাপ সহ প্লাস্টিকের বোতলে ডিটারজেন্ট মিশ্রিত পানি রাখার ব্যবস্থা করা হয়, যাতে টয়লেট ব্যবহারের পর সহজে স্বাস্থ্যসম্মত উপায়ে হাত ধোয়া যায়। শুধুমাত্র আর্থিক উন্নয়ন নয়, সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সমৃদ্ধি। তাই জমির উর্বরতা বৃদ্ধিতে কেঁচো সার ও জৈব সার উৎপাদন, পুষ্টির জন্য বসতবাড়িতে সবজি চাষ, বিভিন্ন ফলের গাছ লাগানো হয়েছে। পরিবারের সদস্যদের আয়রনের ঘাটতি পূরণে প্রতিটি বাড়িতে সজনে গাছ ও লেবু গাছ লাগানোর ব্যবস্থা করা হয়েছে। টেকসই উন্নয়নের ধারণাকে সামনে রেখে বসতবাড়ির জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি বাড়িকে সমৃদ্ধ বাড়ি হিসেবে গড়ে তোলা হচ্ছে। এ সকল বাড়ি হতে প্রতি মাসে ধারাবাহিকভাবে 7-8 হাজার টাকা আয় হচ্ছে। এছাড়াও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্নতা সমৃদ্ধ বাড়ির একটি প্রধান শর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সমৃদ্ধি কর্মসূচির দর্শনের মূলে রয়েছে কাউকে বাদ দিয়ে নয়, সকলকে নিয়েই এগিয়ে যেতে হবে। তাই সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া সদস্য ভিক্ষুকদেরকে মনোবল তৈরি ও যথাযথ আয়ের ব্যবস্থা করে পুনর্বাসন করা হচ্ছে। এ সকল পুনর্বাসিত সদস্য এখন নিজেদেরকে মর্যাদাবান মানুষ হিসেবে ভাবতে শুরু করেছে। সমাজের চোখে এরা এখন আর ভিক্ষুক নয়, এরা এখন মানুষ, মর্যাদা সম্পন্ন মানুষ। আমার জীবনে খুব কষ্ট করেছি। আমার মানুষ প্যারালাইসিস হলো, পড়ে হয়ে আমি গ্রামে যাই। খুব কষ্ট, দুপুরবেলা রোদি হাঁটতে পারিনি, কত কষ্ট নেয়, 100-200 পায় হয় নিয়ে এসে খাই।
তারপর কীভাবে ওয়াইফরা এলো আমাদের বাড়িতে এসে জেনে শুনি তারা বলছে তুমি ভিক্ষে করে বেড়াও। আমাদের হ্যাঁ বলি তাই খোঁজ নিয়ে আমার 54 মণ ধান দিয়ে এলো, বাইকে উঠোন করে দিয়েছে, ধান শুকনো, মুরগির ঘর করে দিয়েছে, মুরগি দিয়েছে, আমার সব জিনিসই আমার জাকিরা দিয়েছে। এদের থেকে আমার এখন চলাচল আল্লাহ দেয়, আমি এখন খুব ভালো করে খাচ্ছি, আমি কোনো হাত বাড়াইনি, আমি আরও মানুষের দিই। এই সমৃদ্ধি কর্মসূচির দুটি দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা দিক হচ্ছে আমরা প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে একটা সমৃদ্ধি কেন্দ্র তৈরি করছি। সেটা হচ্ছে যে স্থানীয় জনগণ সেখান থেকে জমি দেয়, আমরা টাকা দিয়ে ঘর বানিয়ে দিই, এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। ইতিমধ্যেই মানুষ এখানে আসে, ওই ওয়ার্ডের বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড এখানে চলে। এখানে তরুণদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, এখানে বিচার আচারও হয়, এখানে মানুষ এসে গল্প করে একে অন্যের সঙ্গে সম্পর্ক হয়। আমরা যে সামাজিক পুঁজি বলি সেটা আমরা শুরু করি পরিবার থেকে, যেখানে তাদেরকে নিয়ে তাদের উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হয়, কিন্তু তারপরে যে একটি ওয়ার্ডে যে মানুষ যারা থাকে তারা এখানে এসে সেখানে সামাজিক পুঁজি অর্থাৎ একে অপরের সঙ্গে মিলে কাজ করার যে বিষয়টি সেটি এর মধ্যে আছে। তো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সমৃদ্ধি। দারিদ্র্য যেহেতু একটি বহুমাত্রিক সমস্যা, এই সমৃদ্ধি কর্মসূচিতে দারিদ্র্যের এই বহুমাত্রিকতা সমাধানের চেষ্টা করা হয়েছে। যেমন শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, পুষ্টি ইত্যাদি সামগ্রিকভাবে আমরা দেখেছি যে একটি পরিবারের যে সমস্যা আছে, দারিদ্র্যের বহুমাত্রিক যে রূপ আছে, এগুলোর প্রত্যেকটি সমাধানের চেষ্টা করা না গেলে টেকসইভাবে দারিদ্র্য বিমোচন করা সম্ভবপর হয় না। সেই লক্ষ্যেই এটি সমৃদ্ধি একটি সমন্বিত এবং বহুমাত্রিক সমস্যা সমাধানের জন্য একটি টেকসই উন্নয়ন কর্মসূচি, যেটি আমরা 150টি ইউনিয়নে বাস্তবায়ন করে যাচ্ছি এবং অত্যন্ত সফলভাবে আমরা বাস্তবায়ন করছি। ইউনিয়ন পরিষদ থেকে আমরা পরামর্শ নিচ্ছি, কিন্তু তারা কোনো হস্তক্ষেপ করে না। যেসব এলাকায় আমরা সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি সেই সব এলাকায় উন্নয়নের একটা ছোঁয়া লেগেছে এবং এটি একটি মানবকেন্দ্রিক উন্নয়ন ধ্যান ধারণা, এবং আমাদের চেয়ারম্যান মহোদয়ের এই ধারণাটি অত্যন্ত প্রশংসিত হয়েছে এবং সমন্বিত টেকসই উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আমরা মনে করি। এবং সমৃদ্ধি কর্মসূচির আলোকে আমরা যে সমস্ত কার্যক্রম গ্রহণ করেছি, যেমন শিক্ষা প্রদান করা, স্বাস্থ্যসেবা প্রদান করা তৃণমূল পর্যায়ে, প্রশিক্ষণের ব্যবস্থা করা, পরিবারের সদস্যদের যাতে যারা সক্ষম সদস্য তাদের প্রশিক্ষণের মাধ্যমে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, এইভাবে সামগ্রিক এবং সমন্বিত যে উন্নয়ন কর্মসূচি, এটির নাম সমৃদ্ধি এবং এটি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের একটি অত্যন্ত সফল কর্মসূচি। পিকেএসএফের নিজস্ব অর্থ এবং সরকারের অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে এবং এটা আরও বিস্তৃত করা, সারা বাংলাদেশে আরও বিস্তৃত করার প্রয়োজন এবং সে লক্ষ্যে আমরা সরকারের আরও আর্থিক সহায়তা কামনা করছি। সমৃদ্ধি একটি দীর্ঘমেয়াদী কর্মসূচি। বর্তমানে এই কর্মসূচিটি বাংলাদেশ সরকারের রাজস্ব বাজেট থেকে পাওয়া অর্থ, পিকেএসএফ এর নিজস্ব অর্থ এবং সহযোগী সংস্থার উদ্ধৃত আয়ের একটি অংশ দ্বারা পরিচালিত হচ্ছে। উন্নয়ন একটি রাজনৈতিক প্রক্রিয়া, তাই এই প্রক্রিয়ায় স্থানীয় সরকারকে সম্পৃক্ত করা হয়েছে। জনগণকে সম্পৃক্ত করে তাদের দোরগোড়ায় সকল সেবা পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তৈরি হচ্ছে সামাজিক পুঁজি। এভাবেই তৈরি হবে একটি সমাজ, যে সমাজে প্রতিষ্ঠিত হবে সকল মানুষের সমসুযোগ, প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার, প্রতিষ্ঠিত হবে মানব মর্যাদা এবং মানব মর্যাদা সম্পন্ন একটি সমাজ।